আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিন্তু কিছুটা মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি, এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু মোটামুটি পর্যায়ে রয়েছে, খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না। তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 6.49 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে অনেক বেশি, 20.64 পয়েন্টের মতো। এবং ডিএসসি সূর্য সূচক যদি আমরা খেয়াল করি, এখানে আবার মাইনাস হয়েছে 6.71 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম, এবং তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি 30 সূচকের মাইনাসের পরিমাণটা বেশি। এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে আমরা খেয়াল করছি যে ইউসিবি তারা 4 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও আমরা দেখতেছি আল আরাফা ব্যাংক, তারপর এখানে এনবিএল এবং ওরিয়ন ফার্মা তারা মোটামুটি 1 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই মোটামুটি আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইভারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি জিপি তারা এখানে কিন্তু আমরা খেয়াল করছি যে 8 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও ব্যাটবিসি আমরা দেখতে পাচ্ছি 6.5 পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। বেক্সিমকো ফার্মা 2 পয়েন্টের মতো, বিকন ফার্মা 1.5 পয়েন্টের মতো, রেনাটা 1 পয়েন্টের মতো। অর্থাৎ এই যে এরাই কিন্তু আসলে ডিএসসি 30 সূচকের শেয়ার, এবং এই কারণে কিন্তু আসলে আজকে ডিএসসি 30 সূচকটা হিউজ পরিমাণ মাইনাস হয়েছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা দেখতেছি ট্রেড স্ট্যাটিস্টিক্স। এখানে আজকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 193টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 73টির, এবং পতন ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি যে 134টির। কিন্তু দেখেন, যদিও মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা বেশি ছিল, কিন্তু তারপরেও কিন্তু পয়েন্ট মাইনাস হয়েছে। এবং কেন হয়েছে আমরা বুঝতে পারলাম, ডিসি 30 সূচকের বেশ কিছু ভালো ভালো শেয়ার কিন্তু হিউজ পরিমাণ মাইনাস হয়েছে, বিদেই কিন্তু আজকে এই অবস্থা। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি গতদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা দেখতেছি 487.853 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি টপ গেইনার আজকে আরামিড সিমেন্ট এখানে হলটেড হয়েছে। এছাড়াও এখানে দেখছি বিডি ল্যাম্পস, এইচআর টেক্স, তারপর এখানে স্টাইল ক্রাফট, বিপিএমএল, এখানে এসালাম কোল্ড স্টোরেজ, মিথুন নিটিং, এরা মানে সবাই এখানে যতগুলো শেয়ার আছে সবাই কিন্তু হলটেড হয়েছে, ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যে লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা মাইনাস হয়েছে, মোটামুটি মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি, তাহলে কিছু টাকার অঙ্কের লেনদেনে ওরিয়ন ইনফিউশন তারা লেনদেনের শীর্ষে ছিল, দেখতে পাচ্ছি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। এছাড়াও বিপিএমএলও কিন্তু মোটামুটি ভালোই লেনদেন হয়েছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে। এছাড়া এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতেছি খারাপে টেলিকমিউনিকেশন খারাপ করেছে, এখানে কর্পোরেট বন্ড খারাপ করেছে, ফুড অ্যান্ড অ্যালাইড কিন্তু তুলনামূলক অনেক বেশি খারাপ করেছে। জুট সেক্টরটা আজকে ভালো করেছে আমরা খেয়াল করছি। যাই হোক, এরপরে যদি এখানে ব্লক ট্রানজিশনে যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে 20,000ই মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়া তেমন কোনো ভালো লেনদেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে পতন প্রবণতা বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম। তো আমরা দেখতে পেয়েছি আজকে যদিও মার্কেটের পতন হয়েছে পয়েন্টের দিক দিয়ে বেশি, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ শেয়ারের মূল্য কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছিল। তার মানে হচ্ছে যে যেই পরিমাণ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, তারা কিন্তু আসলে মার্কেটকে সেভাবে ধরে রাখতে পারেনি। এই কারণেই কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে মার্কেটটা দিন শেষে কিন্তু মাইনাস হিসেবে পরিগণিত হয়েছে। এবং মূলত এটার দায়ভার আমি দিব হচ্ছে যে বড় বড় যে সকল শেয়ারগুলো রয়েছে তাদের এই বিগ মূলধনের শেয়ারগুলোই আসলে বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। অপরদিকে যারা বৃদ্ধি পেয়েছে তাদের আসলে অত বড় মূলধন ছিল না, বিদায় কিন্তু তারা আসলে বেশি একটা পয়েন্ট ক্যারি করতে পারেনি। তো এটা হচ্ছে বিষয় মূলত মার্কেট পতনের ক্ষেত্রে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা 525.46 কোটি টাকা দেবে সরকার। তো মূলত আমরা দেখতে পেয়েছি যে বেক্সিমকো লিমিটেডের যে মালিক সালমান এফ রহমান, তিনি ছিলেন বিগত স্বৈরাচার সরকারের একজন দোসর। তো তাকে গ্রেপ্তার করার পরে বেক্সিমকো কিন্তু অনেকটা অথই পাথারে পড়ে গিয়েছে। অর্থাৎ বেক্সিমকোর কিন্তু এখন আর তেমন একটা ব্যবসাও করতে পারছে না, এবং বিশেষ করে শ্রমিকদের
কোনো প্রকার কিন্তু যে বেতন রয়েছে সেগুলি পরিশোধ করতে পারছে না বা পাওনা পরিশোধ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে সরকার নিজ উদ্যোগে কিন্তু এই সকল শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিয়েছেন। তো আমরা দেখতেছি বেক্সিমকোর যে 14টি প্রতিষ্ঠান রয়েছে, এই 14টি প্রতিষ্ঠানের যারা আসলে লে অফ ঘোষণা করা হয়েছিল পাওনা দিতে না পারার কারণে, সেটা পাওনা পরিশোধ করার মাধ্যমে আবার সেই কোম্পানিগুলোকে সচল করার একটা প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তবে এই ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে বেক্সিমকোর সম্পদ কিছুটা সেল করার মাধ্যমে এই অর্থগুলো সংগ্রহ করবে, বা নিজেও সরকার এই অর্থ প্রদান করতে পারে। সেই বিষয়টা আসলে এখন সময় বলে দেবে কি হয়। তবে আশা করছি যে বেক্সিমকো কিন্তু আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং আবারও শেয়ার মার্কেটে ভালো পরিমাণ প্রফিট তারা গেইন করতে সক্ষম হবে। এখন দেখা যাক সময়ের সাপেক্ষে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টার্নওভার লিডারের নতুন 5 কোম্পানির শেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে লেনদেনের শীর্ষে থাকা নতুন 5টি শেয়ার যুক্ত হয়েছে লিডার বোর্ডে। তো এই 5টি শেয়ার কারা, তারা হচ্ছে আমরা একটু দেখে নিই। তারা হচ্ছে ওরিয়েন্ট ইনফিউশন, বসুন্ধরা পেপার, মিডল্যান্ড ব্যাংক, পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেম, শাইনপুকুর সিরামিক, তারপর আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কাট্টালি টেক্সটাইল ও ফুয়াং ফুড। তো এর আগে মূলত আসলে আগের দিন শীর্ষে ছিল এই আইএফআইসি ব্যাংক, ফুয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং লাভেল আইসক্রিম। এর সাথে আবার নতুন যুক্ত হয়েছে কয়েকটি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে 5টি শেয়ার আসলে লেনদেনের চূড়ান্ত পর্যায়ে আর কি টার্নওভারের দিক দিয়ে লিডার বোর্ডে ফিরে এসেছে বা লিডার বোর্ডে যুক্ত হয়েছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এবং চাইলে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে। আশা করছি এখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2 ব্যাংক খাতের কোম্পানিতে সচিব নিয়োগ। তো মূলত ব্যাংকগুলোর এই অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে এবং বিনিয়োগকারীদের অর্থ কিন্তু লোপাট হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলোতে বর্তমানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সেই 2টি ব্যাংক কারা, আমরা একটু এক নজর দেখেন। তারা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই 2টি কোম্পানিতে কিন্তু সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত আসলে ব্যাংকটির দেখভাল করবেন এবং ব্যাংকের যে সকল দায় দেনা আছে সেগুলো কীভাবে করে পরিশোধ করা যায় সেই বিষয়ে তারা সচেষ্ট হবেন এবং ব্যাংকটিকে কীভাবে লাভজনক করা যায় সেই বিষয়েও তারা আসলে চেষ্টা করবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোর্স সেল বন্ধ, ফ্লোর প্রাইস দিয়ে শেয়ার বাজার ক্ষতি করা হয়েছে। তো মূলত আসলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন 15 বছরে অনেক সমস্যা ফেলা হয়েছে শেয়ার মার্কেটকে। 2010-এর ধসের পর অলিখিতভাবে ফোর্স সেল বন্ধ করে ও করোনা মহামারীতে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ার বাজার দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে। তো মূলত তিনি বলতে যাচ্ছেন যে ফোর্স সেল যেটা ছিল সেটা বন্ধ করার মাধ্যমে এবং করোনা মহামারীর কারণে যে ফ্লোর প্রাইস সেটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদে একটা ক্ষতি করা হয়েছে। তো এটা আসলে সত্যি আর কি বলা যেতে পারে যে বিবেচনা একটা বিষয় ছিল। তবে ওই সময়টাতে ফ্লোর প্রাইসটা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়েছে, কারণ যেভাবে করে প্রায় প্রতিদিনই মার্কেট পতন ঘটছিল, তখন যদি ফ্লোর প্রাইস না থাকতো তখন হয়তো অনেক বেশি পরিমাণে মাইনাস হয়ে যেতে পারতো বলে আমার কাছে মনে হয়। তবে যাই হোক, তারপরেও যারা নীতি নির্ধারণ করেছেন তারাই ভালো বুঝবেন আসলে কী করা উচিত ছিল আর কী করা উচিত ছিল না। এই হচ্ছে বিষয়। যাই হোক, এর পরবর্তীতে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএনপি শেয়ার বাজারকে সমন্বিতভাবে পরিচালনা করবে আমির খসরু। তো মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আসলে শেয়ার মার্কেটের কীভাবে করে ভালো করা যায় সেই বিষয়ে আসলে একটি বক্তব্য দিয়েছিলেন। ভবিষ্যতে নির্বাচিত একটি সরকার যদি তাদের সুযোগ দেয় তাহলে তারা শেয়ার বাজারকে সমন্বিতভাবে পরিচালনা করবেন, এরকম একটি তারা মন্তব্য করেছেন। অর্থাৎ বিএনপি আসলে শেয়ার মার্কেট ভালো হবে এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছেন। তবে অতীতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকারের তুলনায় বিএনপি সরকার শেয়ার মার্কেটের জন্য অনেক কিছু করেছিল এবং শেয়ার মার্কেট ওই সময়টাতে পজিটিভ ছিল এবং আমার দেখা মতে আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু আমার পরিবার ভালো পরিমাণ প্রফিট গেইন করেছিল ওই সময়টাতে। তবে বিএনপি যাওয়ার পরে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন একটা পতন ঘটে এবং এই পতনটার ফলাফল কিন্তু আজকে আমরা 15-16 বছর যাবৎ কিন্তু বহন করছি। তো এই বিষয়গুলো আসলে মনে রাখতে হবে। বিএনপির তৎকালীন সময়ে অর্থমন্ত্রী সাইফুর রহমান কিন্তু তিনি ভালো রকম পদক্ষেপ নিয়েছিলেন শেয়ার মার্কেটের জন্য। তবে এখন বর্তমানে কে অর্থমন্ত্রী হবে সেই বিষয়টা আসলে কেউ বলতে পারে না। তো এই বিষয়ে আমি বলবো যে আসলে আমাদের এখন ধৈর্য ধারণ করে দেখা উচিত সামনে নির্বাচনটা কীরকম হয়, কারণ সামনে নির্বাচনটা অনেক টান উত্তেজনাপূর্ণ হবে এবং আশা করা যাচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে সত্যিকার একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা আসলে জনগণের ভালো মন্দ বিবেচনা করবেন। যে এই ক্ষমতায় আসুক তারা আসলে দেশের জন্যই কাজ করবেন বলে আমি আশা করি। তো যাওয়া গিয়েছিল মোটামুটি আজকে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।